বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আগামী অনলাইন ভিত্তিক মডেল টেস্টের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে। তো শিক্ষার্থীরা, ক্লাস শুরুর আগেই আমি তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এই পর্যন্ত তোমাদেরকে আমরা যা পড়িয়েছি, আমার সাবজেক্টে আমি যা পড়িয়েছি তা তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। কারণ আমরা কিন্তু এই দুঃসময়েও তোমাদেরকে সময় নষ্ট করি নাই, আমরা তোমাদের জন্য চেষ্টা করে গিয়েছি আর আশা করব তোমরা আমাদের সেরকম একটা ফলাফল দিবে। তো শিক্ষার্থীরা, আর আজ আমি তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্রে 4র্থ অধ্যায় মাইক্রোবায়োলজিতে হতে আমি ম্যালেরিয়া পরজীবী নিয়ে আজ অধ্যায়টি শেষ করব। তো তোমরা আশা করছি যারা লাইভে আছো তারা অনেক অপেক্ষা করছিলে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শুরু করব। তো তার আগে শিক্ষার্থীরা একবার আমি জেনে নিতে চাচ্ছি আমার লেখাটা স্পষ্ট কিনা আর কোনো অতিরিক্ত কোনো সাউন্ড আসছে কিনা। তোমরা যদি আমাকে অবগত করো তারপরে আমি ক্লাসটা শুরু করে দিব। তো শিক্ষার্থীরা, আমাকে একটু কনফার্ম করো যে লেখা বা ক্লাসগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমি শুরু করে দিলাম। শিক্ষার্থীরা, আজ আমি ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র নিয়ে আলোচনা করছি। তোমরা তো ভালো করে জানো যে ম্যালেরিয়া পরজীবী জীবনচক্রটি 2টি মাধ্যমে সম্পন্ন হয়েছিল। কিভাবে 2টি মাধ্যমে সম্পন্ন হয়? একটি ছিল মশকের দেহ, আরেকটি ছিল মানব দেহ। মশকের দেহে ম্যালেরিয়া পরজীবীর যৌনজনন প্রক্রিয়া সম্পন্ন হয় আর মানব দেহে অযৌন জনন সম্পন্ন করে। তো অযৌন জনন আবার 2 রকম ছিল, যা আমি বিগত ক্লাসে তোমাদেরকে বলেছি। তবে পূর্ব আলোচনা না করে আবার আমি নতুন টপিকসটি শুরু করতে পারছি না, তাই আমি আবার একটু সংক্ষেপে বলে নিচ্ছি। তো অযৌন প্রজনন পদ্ধতিটা ছিল 2টি প্রক্রিয়া হয়। একটা ছিল, শিক্ষার্থীদের নিশ্চয়ই মনে আছে, হেপাটিক সাইজোগনি, যেটা মানবদেহে যকৃত কোষে সম্পন্ন হয়েছিল। আর আরেকটি হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, যা যকৃত কোষকে আক্রমণ করে আবার যখন জীবাণুগুলো বের হয়ে আসে তারপর লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে, আর সেই সময় কিন্তু আমাদের গায়ে জ্বর আসে। তো শিক্ষার্থীরা, লোহিত রক্তকণিকায় আক্রমণ করার পর তাদের কিন্তু আর মানবদেহে থাকার প্রয়োজন হয় না। সেখানে 2 ধরনের গ্যামিট উৎপন্ন হয়, পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট। এবং সেই গ্যামিটগুলো পরবর্তীতে কী করে, মানবদেহ ত্যাগ করে মশকের দেহে যাওয়ার জন্য তারা উদ্গ্রীব থাকে। আর বিশেষ করে রাত 10টার পরে ম্যালেরিয়া মশাগুলো বেশি আমাদের আক্রমণ করে থাকে। তোমাদের অবগত থাকার জন্য আমি কথাটি বলছি। তো রাত 10টার পরেও এই কীটগুলো, অর্থাৎ মাইক্রো এবং ম্যাক্রো গ্যামেটগুলো মশকের দেহে যাওয়ার জন্য তারা কি করে, আমাদের স্নায়ুগুলোর একদম উপরে প্রান্তে চলে আসে এবং সেখানে অবস্থান করে, যেন রক্ত পিপাসু মশকে যখন আমাদের রক্ত পান করতে আসে তখন এই জীবাণুগুলো তাদের লালার মাধ্যমে আবার তাদের ক্রোপে চলে যায়। ক্রোপ তো বুঝতে পেরেছো শিক্ষার্থীরা, এটা কি আমি আরও বলেছিলাম যে এটা হচ্ছে মশকের পাকস্থলী। তো ঠিক আছে শিক্ষার্থীরা, সেখানে গিয়ে তারা আবার তাদের যৌনজননের উপযোগী হয় এবং যৌনজনন প্রক্রিয়াটি সম্পন্ন করে তারপরে আবার সেই মানবদেহে চলে আসে। এইভাবেই তাদের 2টি পর্যায়ে সম্পন্ন হয়। আজ আমি সেই মানবদেহে লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া জীবাণুটি কিভাবে তাদের জীবনচক্র অংশটি সম্পন্ন করে আমি সেটা চিত্র এঁকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা খাতা, বই এবং কলম নিয়ে রেডি হয়ে যাও, সাথে সাথে আঁকবে। তোমাদের উদ্দেশ্যেই আমার ক্লাস। তোমরা যদি আমার সাথে সাথে না আঁকাও এবং না বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের ক্লাসটা তোমাদের জন্য বৃথা হবে। তো শিক্ষার্থীরা, আমি মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর যে 2টি চক্র সম্পন্ন করে অযৌন জনন, তার মধ্যে এরিথ্রোসাইটিক সাইজোগনি অর্থাৎ লোহিত রক্ত কণিকায় ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রটি আমি এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর তার আগে গত ক্লাসে আমি অযৌন জননের মধ্যে হেপাটিক সাইজোগনি অর্থাৎ মানবদেহের যকৃত কোষে ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রটি কীভাবে সম্পন্ন করে সেটা আমি বুঝিয়েছিলাম। এই 2টি চক্রই অল্টারনেট বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই তোমরা, আর তাছাড়া শুধু পরীক্ষা কেন, আমাদের জীবনেও তো জানার জন্য প্রয়োজন, তাই তোমরা গুরুত্ব দিবে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, লক্ষ্য করো যে এই প্রথমে হচ্ছে এই লোহিত রক্তকণিকাটা, আমরা জানি লোহিত রক্তকণিকাগুলো সাধারণত কী হয়, এরকম গোলাকার হয়। শিক্ষার্থীরা লোহিত রক্তকণিকাটার মধ্যে এই মেটাক্রিপ্টো মেরুজয়েটে অবস্থান করলো লোহিত রক্তকণিকার ভিতর, এবং এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা কোষ গহ্বর আছে আর একটা নিউক্লিয়াস আছে। তো শিক্ষার্থীরা এইটা হচ্ছে নিউক্লিয়াস, আমি কিন্তু নিউক্লিয়াস লিখছি, তোমরা খেয়াল করো নিউক্লিয়াস, এটা হচ্ছে কোষ গহ্বর, কোষ গহ্বর। শিক্ষার্থীরা দেখো কোষ গহ্বর, এটা হচ্ছে গহ্বর, হ্যাঁ কার গহ্বর, এটা মাইক্রো গ্যামিটোসাইট যেটা ছিল, সেই মাইক্রো গ্যামিটোসাইট এটা যকৃত কোষ থেকে বের হয়ে সেটা আবার লোহিত রক্তকণিকাকে আক্রমণ করেছিল, সেই কোষটাই হচ্ছে এটা জীবাণুটি। তারপরে হচ্ছে এইটা হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। শিক্ষার্থীরা এই হচ্ছে লোহিত রক্তকণিকা, আর যেটা আমি এখন চিত্র এঁকেছি সেটার নাম হচ্ছে, শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এটা হচ্ছে ট্রোফোজয়েড দশা। এই দশাটার নাম হচ্ছে ট্রোফোজয়েড দশা, 1 নম্বর দশা এটা লোহিত রক্তকণিকার, তার নাম হচ্ছে ট্রোফোজয়েড দশা। তাহলে দেখো এই মেটাক্রিপ্টো মেরুজয়েড লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে ভিতরে প্রবেশ করার পরে তার ভিতরে ছিল একটা কোষ গহ্বর আর একটা ছিল নিউক্লিয়াস। সেটি লোহিত রক্তকণিকা থেকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করে স্ফীত এবং গোলাকার ধারণ করেছে। এই অবস্থাটির নাম হচ্ছে ট্রোফোজয়েড দশা। শিক্ষার্থীরা ট্রোফোজয়েড দশা শেষ করার পর এই কোষ গহ্বরটি, এই যে ভিতরের কোষ গহ্বরটি ছিল, সেই কোষ গহ্বরটি এরকম আকার ধারণ করবে এবং তার উপর দিয়ে আরেকটি লেয়ার তৈরি হবে, আর এই যে নিউক্লিয়াসটি ছিল সেই নিউক্লিয়াসটি এক পাশে অবস্থান করবে, আর এই হচ্ছে লোহিত রক্তকণিকা। তা এই যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে সিগনেট রিং, কারণ রিংয়ের পাথর বসানো আংটির মতো দেখাচ্ছে বলে তার নাম হচ্ছে সিগনেট রিং। তাহলে এই দশাটির নাম হচ্ছে সিগনেট রিং। শিক্ষার্থীরা দেখো এই ট্রোফোজয়েড দশায় যে কোষ গহ্বরটি ছিল, সেই গহ্বরটি কি হলো, আরও গোলাকার হয়ে, আরও স্ফীত হয়ে, প্রশস্ত হয়েছে, আর যে নিউক্লিয়াসটি ছিল সেটা এক প্রান্তে চলে আসছে। এই দশাটি দেখতে অনেকটা আংটি বসানো রিংয়ের মতো দেখায়, তাই তার নাম দেওয়া হয়েছে সিগনেট রিং। আর এটা তো তোমরা জানো, এটা নিউক্লিয়াস। এই হচ্ছে এটার নাম সিগনেট। এটা হলো দ্বিতীয় দশা। দ্বিতীয় দশা থেকে বের হয়ে এরা কি করবে, তৃতীয় দশায় যাবে। সেই তৃতীয় দশাটি হচ্ছে যে ভিতরে যে কোষ গহ্বরটি ছিল সেটা এবার অনেক ভাঁজ হয়ে এটা অ্যামিবার আকৃতি ধারণ করবে, অ্যামিবার মতো আকৃতি বিশিষ্ট হবে জীবাণুটি এবার তৃতীয় দশায় এসে অ্যামিবার মতো আকৃতি ধারণ করবে, তাই তার নাম হয়েছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এটার নাম হচ্ছে 3 নম্বর দশার নাম হচ্ছে অ্যামিবয়েড। তৃতীয় দশাটির নাম হচ্ছে অ্যামিবয়েড দশা। তারপরে শিক্ষার্থীরা এর ভিতরে কিন্তু অসংখ্য সার্ফনাস দানা আমরা দেখতে পাচ্ছি। এটার নাম হচ্ছে সার্ফনাস দানা। শিক্ষার্থীরা দেখো অ্যামিবার আকৃতি ধারণ করেছে কে, এই গহ্বরটি অ্যামিবার আকৃতি ধারণ করেছে, এই নিউক্লিয়াসটি এই কেন্দ্রে আছে, আর তার চারপাশে আমরা অসংখ্য দানা দেখতে পাচ্ছি। এই দানাগুলোর নাম কি, সার্ফনাস দানা। শিক্ষার্থীরা এই সার্ফনাস দানা এবং এই আকৃতির ম্যালেরিয়া জীবাণুর যে দশাটা আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে অ্যামিবার আকৃতি বলে, তার নাম হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। হ্যাঁ, অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশা, আমরা ট্রোফোজয়েড লেখা নেই, অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশা। তারপরে শিক্ষার্থীরা এরপরে কি করবে, লক্ষ্য করো,
এই দশা থেকে বের হয়ে এবার শিক্ষার্থীরা তোমরা থ্যাংক ইউ, তোমরা যা অনেকে প্রশ্ন করেছো আমাকে যে ম্যাডাম মাঝে মাঝে একটু লক্ষ্য করেন, আমরা অনেক সময় অনেক প্রশ্ন করি, সেটা একটু বুঝে আর খেয়াল করে লক্ষ্য করবেন। অবশ্যই শিক্ষার্থীরা সবগুলো নিয়ে এটা জীবনচক্র। এই জীবনচক্রটা কিন্তু অনেক মজার, অনেক জানার, আমাদের দেহে এগুলো হচ্ছে, আমরা কেন জানবো না বলো? এই গহ্বরটাই কিন্তু এক এক সময় এক এক আকৃতি ধারণ করছে। এখন এটা অ্যামিবয়েড ট্রোফোজয়েড, এরপরেও কিন্তু আরও আকৃতি ধারণ করবে। দেখো এই গহ্বরটি এবার এরকম গোল হয়ে যাবে এবং এই যে নিউক্লিয়াসটা ছিল কেন্দ্রে সেটা বহু বিভাজন হবে, বহু বিভাজন হয়ে 12 থেকে 24টি ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস গঠন করবে। আর ভিতরের মধ্যে কিছু হিমোজয়েন্ট জমা হবে। আর এটার উপরেই হচ্ছে এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। শিক্ষার্থীরা দেখো, এটা কিন্তু লোহিত রক্তকণিকাটা, আর এইটা কিন্তু সেই জীবাণুটি, ম্যালেরিয়া জীবাণুটি কিছুক্ষণ আগে যেটি অ্যামিবার আকৃতি ধারণ করেছিল সেটাই পরবর্তীতে গিয়ে তার যে ভিতরে নিউক্লিয়াসটি ছিল সেটা বহু বিভাজন ঘটায়ে কতগুলি 12 থেকে 24টি, দেখো 12 থেকে 24টি ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস তৈরি করেছে। হ্যাঁ, তোমরা 12 থেকে 24টি, অর্থাৎ 24টিই হতে হবে, তার বেশি দেওয়ার দরকার নেই, তবে 12 নিচে দিও না। তো 12 থেকে 24টির মতো তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসগুলা বসিয়ে দিবে এবং এইটার নাম হচ্ছে সাইজন্ট দশা। সাইজন্ট দশা শিক্ষার্থীরা দেখেছো, এটার নাম কি? সাইজন্ট দশা। তো শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে এই সাইজন্ট দশার প্রতিটি নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসগুলো পরবর্তীতে কি করবে দেখো, সাইজন্টে প্রতিটা নিউক্লিয়াস সামান্য পরিমাণে সাইটোপ্লাজম আর কিছু প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয়ে দুইটি আকৃতি, হ্যাঁ, 2 স্তর বিশিষ্ট অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো সজ্জিত হবে। আকার হয়েছে বলে তার নাম রোজেট। আমি এখন আবার তোমাদের এঁকে দেখাচ্ছি। দেখো, এইটাই এই যে গোলাপ ফুলের পাপড়ির মতো আকৃতি বিশিষ্ট হবে এবং এই যে নিউক্লিয়াসগুলো সেটা প্রায় 12 থেকে 18টি এরকম করে সজ্জিত হবে। এই দশাটার নাম রোজেট, যেহেতু রোজের মানে গোলাপের সাথে মিল আছে, গোলাপ ফুল পাপড়ির সাথে, তাই রোজেট দশা। শিক্ষার্থীরা দেখো, এই হলো এই পরবর্তী দশাটা হচ্ছে রোজেট দশা। এই রোজেট দশায় এই তোমার সাইজন্ট দশা থেকে রোজেট দশায় পরিণত হতে কতখানি সময় লেগেছিল শিক্ষার্থীরা? মনে রাখবে 45 ঘন্টা। প্রতিটি নিউক্লিয়াস সামান্য সাইটোপ্লাজম এবং নিউক্লিয়ার আবরণ দ্বারা প্লাজমা আবরণ দ্বারা আবৃত হয়ে রোজের দশায় পরিণত হতে 45 ঘন্টা, প্রায় 45 ঘন্টা সময় লেগেছিল, প্রায় 45 ঘন্টা। হ্যাঁ, এই 45 ঘন্টা সময়ের পর এই রোজের দশায় পরিণত হয়েছে। রোজের দশার পরে এবার এরা মেরুজয়েটে পরিণত হবে, অর্থাৎ লোহিত রক্তকণিকাটাকে এবার তারা ভেঙে ফেলবে। একদম ছোট বড় অসংখ্য এই আকৃতি, অর্থাৎ ক্ষুদ্র এবং বৃহৎ আকৃতি। হ্যাঁ, এখানে ক্ষুদ্র বৃহৎ আকৃতি কি তৈরি করবে? মেরুজয়েট তৈরি করবে। ক্ষুদ্র ও বৃহৎ আকৃতির তোমাদের এগুলা হবে মেরুজয়েট দশা। এটা নাম হচ্ছে মেরুজয়েট দশা। এটা কিন্তু পরীক্ষার জন্য মেরুজয়েট দশায় পরিণত হবে। শিক্ষার্থীরা তোমরা দেখেছো, এটা কিন্তু এই যে লোহিত রক্তকণিকাটা এবারে ভেঙে ফেলছে। এবার এই লোহিত কণিকাটা যখন ভেঙে ফেললো তখন এরা এখান থেকে আমরা 2 ধরনের কণিকা দেখতে পারবো। একটা বড় আর বৃহৎ আকৃতির, কিন্তু নিউক্লিয়াসটি তুলনামূলক ক্ষুদ্র। আরেকটি ক্ষুদ্র আকৃতির, কিন্তু নিউক্লিয়াসটি তুলনামূলক বড়। এখন যেটা নাকি আকৃতিতে বড় কিন্তু নিউক্লিয়াসটি ক্ষুদ্র, সেটা হচ্ছে পুংগ্যামেট বা মাইক্রোগ্যামেট। শিক্ষার্থীরা তোমরা ছবিটা বুঝে উপরে চলে গেছে, খেয়াল করো, এটা হচ্ছে মাইক্রোগ্যামেট। তারপরে দেখো মাইক্রোগ্যামেট, আর এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাক্রো আকারে যেটা বড় সেটা ম্যাক্রোগ্যামেট, আর যেটা আকারে ক্ষুদ্র সেটা মাইক্রোগ্যামেট। শিক্ষার্থীরা
এইটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ এটা মাইক্রোটা যেটা সেটা হচ্ছে এটা আমরা পুং জনন কোষ, এটা পুং জনন, হ্যাঁ এটা পুং জনন। আর যেটা ম্যাক্রো সেটা স্ত্রী জনন কোষ, স্ত্রী জনন কোষ। শিক্ষার্থীরা দেখো এই অবস্থায় তারা আর লোহিত রক্তকণিকা থাকবে না। এবার লোহিত রক্তকণিকার মধ্যে এরা প্লাজমা রসে বের হয়ে আসবে এবং হিমোজোয়েনগুলো যে ভিতরে ছিল সেগুলোও রক্তরসের মধ্যে বের হয়ে আসবে। এই অবস্থায় কিন্তু আমাদের জ্বরটা আসে। এখন লোহিত রক্তকণিকা থেকে বের হওয়ার পরই তারা আর অপেক্ষা করবে না, মশকের দেহে যাওয়ার জন্য অধীর অপেক্ষায় থাকবে এই দুটা গ্যামেট। কারণ এই গ্যামেটের পরিস্ফুটন, গ্যামেটের বিকাশ, বৃদ্ধি এবং প্রজননের যা যা পরিবেশে দরকার সেটা মশকের দেহেই বিদ্যমান। তাই মশকের অ্যানোফিলিস মশকের দেহে যাওয়ার জন্য তারা অপেক্ষা করবে, তারপরে সেখানে গিয়ে তাদের মধ্যে আবার যৌনজনন ঘটবে এবং পরবর্তীতে আবার সেই গ্যামেটগুলো আবার বের হয়ে এসে আবার আমাদের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। এখন এইভাবেই হচ্ছে লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্র সম্পন্ন হয়। তবে প্রি প্যাটেনকাল দশা অতিক্রম করা থেকে শুরু হয়। প্রি প্যাটেনকাল সময়টা হচ্ছে রক্তে আত্মপ্রকাশ করার পর পূর্ব পর্যন্ত যে সময়টা ম্যালেরিয়া জীবাণুটা অতিক্রম করে তার নাম হচ্ছে প্রি প্যাটেনকাল সময়। এইটা কিসের জীবনচক্র তোমরা লিখে রাখো, লোহিত রক্তকণিকা ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্র। লোহিত রক্ত কণিকায় ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্র। এখন শোনো, এই যে ট্রফোজয়েড থেকে মেরুজয়েড পর্যন্ত উৎপন্ন হতে ম্যালেরিয়ার যে সম্পন্ন হতে তাদের সময় লেগেছিল 2 থেকে 3 দিন, অর্থাৎ 48 থেকে 72 ঘন্টা সময় লেগেছিল। এই হচ্ছে ম্যালেরিয়া জীবনচক্রে লোহিত রক্তকণিকার জীবনচক্র। শিক্ষার্থীরা তোমরা ভালো করে আবার পড়বে। আর আমি এখন তোমাদেরকে আরেকটি অংশে নিয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা দ্রুত করে ফেলো, সময় কম। আমি এবার এটা মুছে ফেলবো এবং পরবর্তী অংশে আবার যাচ্ছি। শিক্ষার্থীরা এখন আমি যেটা করব, যৌনক্রম। তোমরা জানো যৌনক্রমটাকে কোনো একটি জীবের জীবনচক্রে স্পোরোজয়েড দশা এবং গ্যামেটোফাইটিক দশা পর্যায়ক্রমিক আবর্তন হয়, যে জীবনচক্রটি সম্পন্ন হয় তাকে বলা হয় যৌনক্রম। ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রে সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান। কীভাবে? তোমরা তো ভালো করে দেখেছো যে গ্যামেটোফাইটিক দশা উৎপন্ন হওয়ার পর মশকের দেহে গিয়ে তারা মিলিত হয়ে যৌনজনন কাজ সম্পন্ন করছে। সেখান থেকে বের হওয়ার পরে স্পোরোজয়েড উৎপন্ন হয়। স্পোরোজয়েড যখন উৎপন্ন হয় সেটা মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় স্পোরোজয়েডগুলো উৎপন্ন হয় এবং সেই স্পোরোজয়েডগুলো আবার আমাদের যখন রক্ত পিপাসু মশাগুলো যখন কোনো সুস্থ মানুষকে তার রক্ত পান করার জন্য আসে তখন সেই স্পোরোজয়েডগুলো আবার আমাদের দেহে চলে আসে এবং সেগুলো কি করে যকৃত কোষকে আক্রমণ করে প্রথম ধাপে, তারপর যকৃত কোষ থেকে বের হয়ে আবার লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। তো শিক্ষার্থীরা আমি এখন যেটা করব সেটা হচ্ছে, তোমরা ভালো করে জানো শিক্ষার্থী তোমরা কে কে আছো লাইভে, তোমরা কি আমার কথাগুলো ক্লাসগুলো বুঝতে পেরেছো? শিক্ষার্থীরা জীবনচক্রটাকে বুঝতে পেরেছো? খুব মজার জীবনচক্রটি জানার দরকার। আমি এখন মশকের যৌনক্রমটা আলোচনা করছি, জীবনচক্রের যৌনক্রম ম্যালেরিয়া পরজীবীর। তো আমি দুটা পরজীব যৌনক্রমটা আঁকাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, উপরেটা হচ্ছে স্পোরোজয়েড দশা, এটা হচ্ছে স্পোরোজয়েড দশা, আর এটা হচ্ছে নিচেটা হচ্ছে গ্যামেটোফাইটিক দশা। তো স্পোরোজয়েড দশাটা হচ্ছে ডিপ্লয়েড দশা। শিক্ষার্থীরা ডিপ্লয়েড দশা। তো শিক্ষার্থীরা তোমরা কি দেখতে পাচ্ছ বোর্ডে? হ্যাঁ, ডিপ্লয়েড দশাটা তো তোমরা জানো 2n দশা, যেখানে দুটা নিউক্লিয়াসে মিলিত অবস্থা। আর এটা হচ্ছে হ্যাপ্লয়েড দশা। শিক্ষার্থীরা এটা হচ্ছে গ্যামেটোফাইটিক দশা, অপর নাম গ্যামেটোফাইটিক দশা। শিক্ষার্থীরা হ্যাপ্লয়েড দশাটা হচ্ছে সিঙ্গেলের। এখন আমি দেখাবো কিভাবে জীবনচক্রটা সম্পূর্ণ করছে। তো প্রথমে এখানে আমাদের স্পোরোফাইটিক দশা, যে এটা স্পোরোজয়েডগুলো এটা হচ্ছে স্পোরোজয়েড,
স্পোরোজয়েট। হ্যাঁ, জয়েটটা কোথায় আসে? তোমরা তো জানো যে এটা হচ্ছে কি যকৃত কোষ। যকৃত কোষের মধ্যে এই স্পোরোজয়েটটা এসে আক্রমণ করেছিল। তো স্পোরোজয়েটগুলো মশকের লালার মধ্যে, শিক্ষার্থীরা, মশকের লালার মধ্যে প্রায় 3,26,000-এর মতো স্পোরোজয়েট অবস্থান করে। একটা মশকি, আক্রান্ত মশকি যখন একটা সুস্থ মানুষকে কামড় দেয়, অ্যানোফিলিস মশকে, তখন এই স্পোরোজয়েটের প্রায় 10% মানবদেহে রক্তে চলে আসে। এই হলো স্পোরোজয়েট। স্পোরোজয়েটগুলো হচ্ছে সিঙ্গেল দশা, অর্থাৎ এটা এন দশা। এই স্পোরোজয়েটের মাধ্যমে হ্যাপ্লয়েড দশা পর্যায়টি শুরু হলো। স্পোরোজয়েটের পরে ক্রিপ্টোজয়েট দশা। দেখো শিক্ষার্থীরা, ক্রিপ্টোজয়েট এর পরের দশাটার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েট। তোমরা চিত্রটা এঁকে ফেলো, আমি তারপরে আবার সাথে সাথে বুঝিয়ে দিচ্ছি। ক্রিপ্টোজয়েট দশাটাই কীভাবে হচ্ছে দেখো, পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করে এই স্পোরোজয়েটটা যখন গোলাকার ধারণ করে তখনই নাম হয়ে যায় ক্রিপ্টোজয়েট দশা, যেটা যকৃত কোষের মধ্যেই হয়। তো এই ক্রিপ্টোজয়েট দশাটা সম্পন্ন করার পরে শিক্ষার্থীরা ট্রোফোজয়েট দশায় পরিণত হয়। এখান থেকে তারা যখন বের হয়ে আসে লোহিত রক্তকণিকায়, সেই দশাটার নাম হচ্ছে, সেখানে নাম হচ্ছে মেরুজয়েট দশা। মেরুজয়েট ক্রিপ্টোজয়েট দশার পরে হচ্ছে ট্রোফোজয়েট দশা। এই ট্রোফোজয়েট দশায় শিক্ষার্থীরা দেখো, এর মধ্যে এটা হচ্ছে ট্রোফোজয়েট দশা। এই ট্রোফোজয়েটগুলা তোমার একটা কোষ গহ্বর থাকবে আর একটা নিউক্লিয়াস থাকবে। এটার নাম হচ্ছে ট্রোফোজয়েট দশা। শিক্ষার্থীরা চিত্রটা আগে এঁকে নাও, তারপর আমি তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দিচ্ছি। ট্রোফোজয়েট দশার পরে এরপরে আমরা দেখতে পাবো এটা সাইজন দশায় পরিণত হবে, কারণ যে এটার ভিতরে যে একটা নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের বহু বিভাজন ঘটবে। তো বহু বিভাজন ঘটার পর এই একটা নিউক্লিয়াস থেকে একাধিক নিউক্লিয়াস তৈরি হলো, সেই অবস্থাটার নাম হচ্ছে সাইজন দশা। সাইজন দশাটা কোথায় হয়? লোহিত রক্তকণিকার মধ্যে হয়। হ্যাঁ, এই সাইজন দশা, এটার নাম হচ্ছে সাইজন দশা। শিক্ষার্থীরা, সাইজন দশা এগুলো সবগুলো হচ্ছে তোমার গ্যামিটোফাইটিক দশা। গ্যামিটোফাইটিক দশা সবগুলো সিঙ্গেল এন হবে। তারপরে সাইজন দশাটা অতিক্রম করার পরে এরা লোহিত রক্তকণিকাকে এবার ভাঙ্গন ঘটাবে। তাহলে দেখো, এগুলো সব লোহিত রক্তকণিকা থেকে এরা বের হয়ে আসছে। তো এই লোহিত রক্তকণিকার ভাঙ্গন, ঠিক আছে, এগুলোর নাম হচ্ছে মেরুজয়েট। মেরুজয়েট। শিক্ষার্থীরা, মেরুজয়েট তো মনে আছে, প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস যখন সামান্য সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয়ে একটি সক্রিয় অনেকগুলো গ্যামেট তৈরি করবে। এইখানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট নামে গ্যামেট তৈরি হবে। সেই দশাটার নাম হচ্ছে মেরুজয়েট দশা। তো মেরুজয়েট দশা থেকেই এবার আমরা দেখতে পাবো এখানে এই দেখো শিক্ষার্থীরা, এখানে পুং এবং স্ত্রী, এখানে যেটা ক্ষুদ্র আকৃতি, এটা হলো মাইক্রো। হ্যাঁ, এটা হলো মাইক্রো গ্যামিট, এটা মাইক্রো গ্যামিট, আর এটা হচ্ছে ম্যাক্রো গ্যামিট। ম্যাক্রো মানে বড়, ম্যাক্রো গ্যামিট নামক দুটায়। এটা হচ্ছে মাইক্রোটা হচ্ছে পুং, আর ম্যাক্রোটা হচ্ছে স্ত্রী। এবার দেখো, এই মাইক্রো এবং ম্যাক্রো উভয়ই এবার কি করবে? মিলিত হবে। মিলিত হয়ে গেলে কি হলো? প্রত্যেকটার মধ্যে একটা করে এন, তাহলে এন আর এন মিলে হলো কি 2n দশা। এটা এন দশা, এটা এন দশা। এই দুটা মিলিত হয়ে এবার কি করবে? এরা জাইগোট দশা পরিণত হলো। শিক্ষার্থীরা দেখো, এই দশাটার নাম কিন্তু এবার জাইগোট দশা। এই দুইটা, অর্থাৎ এই গ্যামেট আর এই গ্যামেট মিলিত হয়ে এটার নাম হলো জাইগোট দশা। জাইগোট দশা, এটা হচ্ছে 2n দশা। এই জাইগোট দশা থেকে বের হওয়ার পরে এরা উকিনেটে পরিণত হবে। জাইগোট দশা থেকে বের হয়ে এরা উকিনেটে পরিণত হবে। এটা পরবর্তী দশার নাম হচ্ছে ওকিনেট। শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, ওকিনেট দশাটা কিন্তু আসলে এইরকম ওকিনেট। এখানে দুইটা নিউক্লিয়াসের মিলিত দশা। এই ওকিনেট, হ্যাঁ, দশাটা হচ্ছে 2n দশা, লিখে দিয়েছি আমি। ওকিনেট দশা থেকে আরও পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটার নাম হচ্ছে ওসিস্ট। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, লক্ষ্য করো, এটা হচ্ছে ওসিস্ট দশা। এখন
এইখানেও এটাও 2n, এটা ও সিস্ট দশা। এই অসিস্ট দশাটাই হচ্ছে কি 2n দশা। এখানে আরেকটু পরিবর্তন আসলো, এইটা হচ্ছে অসিস্ট দশা, তো এটাও 2n দশা। এরপরে এখান থেকে মিউসিস কোষ বিভাজন ঘটবে, এরপরে হচ্ছে মিউসিস কোষ বিভাজন, মিউসিস বিভাজন ঘটবে এবং আবার নতুন করে স্পোরোজয়েডগুলো উৎপন্ন হবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের সহজে বোঝানোর জন্য আমি আরেকবার বলছি, খুব দ্রুত ছবিটা দেখে মিলিয়ে নাও। এই যে স্পোরোজয়েড, এগুলা কিন্তু মশকের লালার মধ্যে ছিল 3,26,000-এর মতো। এরা কি করলো, এরা এই জন্য যে রক্ত পিপাসু অ্যানোফিলিস মশকি যখন আমাদের রক্ত পান করতে আসবে, তখন তারা সেখান থেকে 10% প্রতিবার রক্ত পানের সাথে 10%-এর মতো এই আমাদের দেহে চলে আসবে, আমাদের রক্তের মধ্যে এসে সেটা যকৃত কোষের জন্য অপেক্ষায় থাকবে। এখন যকৃত কোষে এসে এই ক্রিপ্টোজয়েডগুলো যকৃত কোষকে আক্রমণ করে সেখানে খাদ্য গ্রহণ করে এই স্পোরোজয়েডগুলো করার পরে সেই দশাটা গোলাকার, তখন এটা দশাটার নাম হবে ক্রিপ্টোজয়েড দশা। ক্রিপ্টোজয়েড দশার পরবর্তীতে এরা অনেক পরিবর্তন ঘটায়, নিউক্লিয়াসের বহু বিভাজন ঘটায় সেখানে সাইজন তৈরি হবে। সাইজনটার পরে আবার কোষগুলো সাইটোপ্লাজম ও দ্বারা বিভক্ত হয়ে প্রতিটা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা আবৃত হয়ে ট্রোফোজয়েড দশায় পরিণত হবে। ট্রোফোজয়েডের পরে এই নিউক্লিয়াসের বিভাজন ঘটাবে, সাইজন দশায় পরিণত হবে। ক্রিপ্টোজয়েডের পর ট্রোফোজয়েড থেকে সাইজন দশা বলতে বুঝবা যে এই নিউক্লিয়াসের বহু বিভাজন। শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, যখন আমাদের রক্ত পরীক্ষা করা হয় তখন কিন্তু এই রক্তের মধ্যে কিন্তু এই বহু নিউক্লিয়াসের উপস্থিতি দেখেই ডাক্তাররা বলে দেয় যে ম্যালেরিয়া আক্রান্ত, কারণ সাইজন দশাটাই হচ্ছে তার প্রমাণ। তারপরে এই সাইজন দশা থেকে প্রতিটা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা আবৃত হয়ে মেরুজয়েটে পরিণত হবে। মেরুজয়েটের মধ্যে দুই ধরনের গ্যামেট তৈরি হবে, একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট। স্ত্রী গ্যামেটগুলো আকারে বড় হবে এবং নিউক্লিয়াসটা আকারে ক্ষুদ্র হবে তুলনামূলক, আর পুং গ্যামেটের আকৃতি ছোট হবে, নিউক্লিয়াসটা তুলনামূলক বড় হবে। এই দুটা গ্যামেট পরবর্তীতে বের হয়ে যৌনজনন ঘটাবে এবং গ্যামেটোফাইটিক দশা থেকে বের হয়ে এবার স্পোরোফাইটিক দশায় পরিণত হবে। শিক্ষার্থীরা, স্পোরোফাইটিক দশা তো তোমরা জানো, দুইটা নিউক্লিয়াসের অর্থাৎ পুং গ্যামেটের নিউক্লিয়াস আর স্ত্রী গ্যামেটের নিউক্লিয়াস অর্থাৎ ডিম্বাণু ও স্ত্রী আর শুক্রাণুর যে দুইটা নিউক্লিয়াস আছে, সেই জন নিউক্লিয়াস দুটো মিলিত হওয়াটাকে বলা হয় ডিপ্লয়েড দশা। ডিপ্লয়েড দশা আসার পরেই তাদের হ্যাপ্লয়েড দশার বা গ্যামেটো দশা শেষ হলো, তারপরে জাইগোট দশা শুরু হলো, সেখানে আবার পরিবর্তন হবে জাইগোটের, যার নাম ওকিনেটের পরবর্তী দশা হচ্ছে ওসিস্টের পরে এবার মিউসিস কোষ বিভাজন ঘটবে, আর মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে আবার স্পোর তৈরি হবে, স্পোরোজয়েড তৈরি হবে। এইভাবে পর্যায়ক্রমে তাদের জীবনচক্র সম্পন্ন হয়। তাহলে কি শিক্ষার্থী আমরা বলতে পারি না যে জীবনচক্রে কি স্পোরোফাইটিক দশা এবং গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক দশা পর্যায়ক্রমে আবর্তন হচ্ছে, এর নামই হচ্ছে যৌনক্রম। এটা খুব আসে পরীক্ষাতে। শিক্ষার্থীরা, পরীক্ষাতে এইভাবে আসে যে ম্যালেরিয়ার জীবনচক্রে সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান, ব্যাখ্যা করো। বুঝলে সায়েন্সের যে প্রত্যেকটা বাস্তব সত্য কথা, এগুলো বুঝলেই এবং বারবার প্র্যাকটিস করলে ভালো মার্কস তোলা যায়। তো শিক্ষার্থীরা, আজকে আমি এই করলাম, আর আমাদের এই অধ্যায়টি যেহেতু আজকে আমি শেষ করে দিচ্ছি, তো আবার অনেক সময় প্রশ্ন আসে যে ম্যালেরিয়া জীবাণুর লক্ষণ এবং তার নিয়ন্ত্রণের উপায় কী, প্রতিকার ও প্রতিরোধের উপায় কী। তো শিক্ষার্থীরা, তোমরা তো অবশ্যই জানো ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রের কি আছে, প্রতিকার আর প্রতিরোধটা কি। শিক্ষার্থীরা, প্রতিকার প্রতিরোধ অনেকে বুঝেও না বুঝলে যেটা প্রতিকার আসলে প্রতিরোধ লিখে দেয়, আর প্রতিরোধ আসলে প্রতিকার লিখে দেয়। শুধু বোঝার ভুলের জন্য নাম্বারটা একদম খারাপ আসে। তো শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবা, প্রতিরোধ হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয়। প্রতিরোধটা কি? প্রতিরোধ হচ্ছে প্রতিরোধ।
শিক্ষার্থীরা দেখো, প্রতিরোধ, আমি তোমাদেরকে আবারও লিখে দেখাচ্ছি। প্রতিরোধ, প্রতিরোধ কি? প্রতিরোধ হচ্ছে কোনো রোগ যেন আমাদের আক্রমণ না করে, তার জন্য আমরা যে সকল ব্যবস্থাগুলো নিব, মানে না হওয়ার জন্য যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি সেটাই হচ্ছে প্রতিকার। হচ্ছে রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর আমরা ডাক্তারের শরণাপন্ন যখন হই, তখন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিয়ে থাকি সেটা হচ্ছে প্রতিকার। তাহলে কি আমরা কি চাবো? প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো, তাই না? তো শিক্ষার্থীরা, এখনও তো ভাইরাসজনিত কারণে আমরা একটা মানে একটা ক্রিটিক্যাল সময় আমরা পার করছি। তো সেই জন্য কিন্তু তোমাদের শিক্ষার্থীরা তোমাদের সরকারি থেকে দেওয়া স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার জন্য বারবার বলা হচ্ছে, কারণ এটা হচ্ছে প্রতিরোধ। এখন যাদের হয়েই গেছে তারা যে বিভিন্ন সরকার ডাক্তারদের শরণাপন্ন হয়ে যে স্বাস্থ্যবিধিগুলোর অনুযায়ী চলতে হচ্ছে, সেটা হচ্ছে প্রতিকার, মুক্তি পাওয়ার জন্য। তো ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে মশকি নিধন, তারপরে হচ্ছে প্রজনন ক্ষেত্র ধ্বংসন। প্রতিরোধের জন্য আমরা করতে পারি মশকি নিধন করব, যেন মশকি না জন্মায়, তাহলে সেই নিধনটা আমরা করতে পারি। তারপরে হচ্ছে মশকি যদি হয়েই যায় তাহলে মশকগুলোকে আমরা কী করব? ধ্বংস করতে পারি। হ্যাঁ, তারপরে আমরা কি করতে পারি? আর কি কি আমরা করতে পারি শিক্ষার্থীরা? লার্ভা ও পিউপা ধ্বংস করতে পারি। মশকির লার্ভা ও পিউপাগুলো আমরা ধ্বংস করতে পারি। ধ্বংস করা। তারপরে আমরা আর কি কি করতে পারি শিক্ষার্থীরা? এরপরে আমরা পূর্ণাঙ্গ মশকি নিধন করতে পারি। পূর্ণাঙ্গ মশকি নিধন করতে পারি। তারপরে আমরা আর কি করতে পারি শিক্ষার্থীরা? মশকির নিধন করা। এছাড়া আমরা মশারি ব্যবহার করতে পারি। মশকি থেকে ধ্বংস করার জন্য আমরা মশারি ব্যবহার। এখন দেখো, মশকি নিধনটা আমরা কি বুঝাচ্ছে এখানে? মশকি নিধনের জন্য আমরা মশককুলের বংশ পরিবেশ থেকে নির্মূল করা যায় সেরকম একটা পরিবেশ আমরা লক্ষ্য করব। যেমন প্রজনন ক্ষেত্র ধ্বংস করার জন্য আমরা কী করব? পচা ডোবা এই জাতীয় যেখানে মশারা ডিম পাড়ে সেই জায়গাগুলো আমরা ধ্বংস করে দিব। লার্ভা পিউপা হতে পারে, সেই জন্য BHC, ডায়ালড্রিন ইত্যাদি কীটনাশক ওষুধগুলো আমরা ছিটে দিতে পারি, তাতে লার্ভাগুলো মারা যাবে, পিউপাগুলো মারা যাবে। এছাড়া আমরা কি করতে পারি? সকল মশা জলাশয়ে আমরা লার্ভা বা পিউপা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, ওই সকল জায়গাগুলোতে আমরা ইচ্ছে করলে কই, শিং, খলসে, তেলাপিয়া, পুঁটি, টাকি ইত্যাদি মাছগুলো আমরা যদি চাষ করি তাহলে তারা এই লার্ভাগুলো খেয়ে নেবে এবং পরিবেশটা আমাদের নির্মল হবে। তাছাড়া আমরা কি করতে পারি? আমরা পূর্ণাঙ্গ মশা নিধন করার জন্য আমরা কিছু রেডিয়েশন পানির মধ্যে রাসায়নিক কিছু পদার্থ ছিটিয়ে বা রেডিয়েশন ছিটাতে পারি, যার ফলে দেখা যাবে যে মশকিগুলো তাদের ডিম্বাণুগুলো আর পরিস্ফুটিত হবে না, তারা বন্ধ্যাত্ব হয়ে যাবে। তারপরে হচ্ছে অধিকাংশ শহরগুলোতে আমরা বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করতে পারি। তাছাড়া মশার কয়েল এগুলো ব্যবহার করতে পারি, স্প্রে ব্যবহার করতে পারি। আমরা একটু সতর্ক যদি হয়, সন্ধ্যার আগ দিয়ে আমরা জানালাগুলোকে বন্ধ করে দিতে পারি, ধূপ দিতে পারি, কয়েল ব্যবহার করতে পারি। আর সবচেয়ে ভালো হবে রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা। আর যখন আমরা প্রতিকার হচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার পর সাধারণত ডাক্তার আমাদের যে ব্যবস্থাগুলো দেয় তার মধ্যে অনেক আগে যখন ম্যালেরিয়া রোগটি সৃষ্টি হয়েছিল তখন কুইনাইন ছিল একটি উৎকৃষ্ট ঔষধ। সিনকোনা গাছের বাকল থেকে এই কুইনাইন তৈরি করা হতো, যেটা ম্যালেরিয়া নিরাময়ের জন্য খুবই ভালো একটা ওষুধ, যা বর্তমানে বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে ব্যবহার, যেমন ক্লোরোকুইন, ম্যাকরিন ইত্যাদি নানান ধরনের ম্যালেরিয়া রোগের ভালো মানের ওষুধ পাওয়া যাচ্ছে বাজারে। তো এছাড়াও আমরা আক্রান্ত রোগীকে সবসময় যেন আর কোনো মশা না কামড় দেয় সেদিকে আমরা খেয়াল রাখবো। তো আরেকটা ম্যালেরিয়ার টিকাও আবিষ্কার হয়েছে শিক্ষার্থীরা, আমরা টিকাগুলো ব্যবহার করব। তো শিক্ষার্থীরা, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আজকে আমি শেষ করলাম, কিন্তু ভালোভাবে লিখে আমাকে বুঝাই দিবে যে আমাদের পরিশ্রমটা সার্থক হলো না নিরর্থক হলো। তা তোমরা, আশা করি আমাদের ছাত্রছাত্রীরা খুবই ভালো। ওরা অবশ্যই পড়াশোনাগুলো ভালো মতোই করছে, লাইভে থাকছে, যথেষ্ট মনোযোগ দিয়ে কাজগুলো করে যাচ্ছে এবং আমি তোমাদের কাছে আশাবাদী তোমরা খুব ভালো একটা পরীক্ষা দিয়ে আমাদেরকে একটু ভালো কিছু উপহার দেবে। থ্যাংক ইউ শিক্ষার্থীরা। তা আগামী ক্লাসে আমি তোমাদেরকে জীববিজ্ঞান
প্রথম পত্রের 10ম অধ্যায় উদ্ভিদ প্রজননের একটি ক্লাস নিয়েছিলাম, আরেকটি ক্লাস আমি আগামী ক্লাস নেব আশা করছি। তোমরা ওই অধ্যায়টা একটু দেখে রাখবে, বিগত ভালো করে পড়বে। শিক্ষার্থীরা তোমরা ভালো করে প্র্যাকটিস করো, সায়েন্সের প্র্যাকটিসের উপর আর কিছুই থাকতে পারে না, তাহলেই তোমাদের পাবো। ধন্যবাদ। এই রাজা স্যার, একটু শেয়ার দিয়ে আমি দ্রুত শেয়ার দেব। শেষ করছি, শেষ বের হবো।